বিরতির পর ফিরে এলাম প্রভাতের আলো অনুষ্ঠানে। স্টুডিওতে আমি রয়েছি পিয়ালি, আর আমার সাথে রয়েছে এশা। এতক্ষণ আমরা শরীরচর্চা, যোগ, স্বাস্থ্য সবকিছুই দেখলাম। এবার তুলে নিই পেপার। আজকে পেপারগুলোতে গুরুত্বপূর্ণ কি শিরোনাম রয়েছে সেগুলোই অল্প পড়ে নিই। প্রথমেই দেখে নিই যুগসংঘ পত্রিকা। যুগসংঘ পত্রিকায় কি শিরোনাম রয়েছে সেদিকেই অল্প আমরা চোখ রাখি। দ্রুত নিষ্পত্তির পথে অসম মেঘালয় সীমা বিবাদ, ঐক্যমত্যে হিমন্ত কনরাড। কালকে বৈঠক হয়েছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও গুয়াহাটি মুখ্যমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে কালকে যে বৈঠক হয়েছে তারই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই দ্রুত নিষ্পত্তির পথে অসম মেঘালয় সীমা বিবাদ, ঐক্যমতে হিমন্ত কনরাড। বাণিজ্যিক সম্ভাবনা নিয়েও আলোচনা। এক ভারত শ্রেষ্ঠ ভারত মন্ত্রেই চলবে দুই রাজ্য। অসম মেঘালয় সীমান্ত সমস্যা বহুদিনের, এবার তার দ্রুত নিষ্পত্তিতে এগিয়ে আসার সিদ্ধান্ত নিল দুই রাজ্যের সরকার। শুক্রবার গুয়াহাটির লোকসেবা ভবনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে দুই রাজ্যের সীমান্ত সমস্যা স্থায়ী সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সীমান্ত সমস্যার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে সামগ্রিক উন্নয়ন, আন্তঃরাজ্য সহযোগিতা, পরিকাঠামো সম্প্রসারণ এবং বাণিজ্যিক সম্ভাবনা নিয়েও দুই মুখ্যমন্ত্রীর মধ্যে পর্যালোচনা আলোচনা হয়। প্রায় 1 ঘন্টার অধিক সময় ধরে চলা এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানান, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড ও সাংমার সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দীর্ঘদিন বিভিন্ন জটিল ও ঐতিহাসিক বিষয় নিয়ে দুই রাজ্যের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। সীমান্ত নির্ধারণের প্রক্রিয়াকে আরও দ্রুত এগিয়ে নিয়ে গিয়ে স্থায়ী সমাধানের পৌঁছনের বিষয়ে উভয় পক্ষে একমত হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত এর ভাবনাকে সামনে রেখে অসম ও মেঘালয় একযোগে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নকে গতি দিতে দুই রাজ্য একাধিক ক্ষেত্রে সমন্বয় বৃদ্ধি করছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক পরিকাঠামো, বাণিজ্যিক এবং আঞ্চলিক অন্তর্গঠন, অর্থনৈতিক সহযোগিতা ক্ষেত্রগুলিতে নতুন সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে। সূত্রের খবর, সীমান্তবর্তী অঞ্চলে উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় বাসীদের মানুষের দীর্ঘদিনের উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে গুয়াহাটি শিলচর হাই স্পিড করিডোর। এটা একটি অন্য খবর ছিল। গুয়াহাটি শিলচর হাই স্পিড করিডোরকে ঘিরে বড় পরিকল্পনাও রয়েছে অসমের। এরপর আমরা চলে যাব যুগসংঘ পত্রিকার দ্বিতীয় যে শিরোনাম রয়েছে, পুশব্যাকের অপেক্ষায় 2680 জন অনুপ্রবেশকারী, নাগরিকত্ব যাচাই করছে না বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের অবস্থানে উদ্বেগ বিদেশ মন্ত্রক। ভারতে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে, জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যাবর্তনের জন্য বহু মানুষের তালিকা তৈরি করা হয়েছে, কিন্তু নাগরিকত্ব ভেরিফিকেশনের জন্য বাংলাদেশের কাছে 2680 বেশি মানুষের তালিকা প্রেরণ করা হলেও পড়শি দেশ ওই ব্যাপারে কোনো উদ্যোগই নেননি। ফলে এদের প্রত্যাবর্তন আটকে রয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন যে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্ন করলেই বাংলাদেশের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, ভারতে বসবাসকারী প্রত্যেক অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের কাছে আমরা 2680 জনের নাম প্রেরণ করেছি নাগরিকত্ব যাচাইয়ের জন্য। এই ছিল যুগসংঘ পত্রিকার আজকের দ্বিতীয় যে হেডলাইন। তৃতীয় হেডলাইনে চোখ রাখবো, যুদ্ধ না শান্তি, ইরান নিয়ে ট্রাম্পের দোদুল্যমান অবস্থান বাড়ছে সংশয়। ইরান যুদ্ধ চাইছে না। ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দোদুল্যমান অবস্থান নিয়ে আমেরিকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ক্রমশ বাড়ছে প্রশ্ন। কখনো সামরিক হামলার হুঁশিয়ার, আবার কখনো শান্তি আলোচনার বার্তা। এই পরস্পর বিরোধী অবস্থানের জেরে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রায় 3 মাস আগে সংঘাত শুরু হওয়ার পর থেকে আমেরিকা ও ইরানের সম্পর্ক বারবার উত্তপ্ত হয়েছে। সাময়িক যুদ্ধবিরতি হলেও তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। সম্প্রতি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে দুই দেশের মধ্যে প্রাথমিক সমঝোতার খবরও সামনে এলেও এখনো পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক ঘোষণা করেনি। এই ছিল যুগসংঘ পত্রিকার অপর একটি হেডলাইন। এরপর আমরা তুলে নেব সাময়িক প্রসঙ্গ।
সাময়িক প্রসঙ্গ পেপারে কি হেডলাইন আছে তা আমরা প্রথমে চোখ রাখি। প্রথমে যে খবর রয়েছে, টানা 5 বছর রেভিনিউ সারপ্লাস অসম। হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছে, টানা 5 বছর রাজস্ব সংগ্রহের ঊর্ধ্বগতি বজায় রেখে নতুন ইতিহাস গড়ছে অসম। এখন আর দেশের উপর নির্ভরশীল নয়, বরং দেশের অর্থনীতির শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে রাজ্য, এবং দেশে দেশে মোট আভ্যন্তরীণ উৎপাদনের অসমের অংশীদারিত্ব এখন গুরুত্বপূর্ণ। রাজ্যের অর্থনীতির উন্নতি নিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া তিনি পরিকাঠামো উন্নতির দিক দিয়ে কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেন বৃহস্পতিবার। এর মধ্যে অন্যতম ছিল এক্সপ্রেস হাইওয়ের প্রকল্প। তিনি এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ সূচককে সামনে রেখে রাজ্যের অর্থনৈতিক অগ্রগতির চিত্র সামাজিক মাধ্যমে তুলে ধরে জানান, আর্থিক শৃঙ্খলা ও ধারাবাহিক অর্থনৈতিক সম্প্রসারণের ভিত্তিতেই গড়ে উঠছে বিকশিত অসম। 2020 থেকে 2025 সাল পর্যন্ত পরপর 5 বছর অসম রাজস্ব সংগ্রহের টানা ঊর্ধ্বগতি বজায় রাখতে সক্ষম হয়েছে। অর্থাৎ এই সময়ে রাজ্য সরকারের রাজস্ব আদায় তার রাজস্ব ব্যয়ের তুলনায় বেশি ছিল। অর্থনীতির ভাষায় যা একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাময়িক প্রসঙ্গে দ্বিতীয় একটি হেডলাইনে চোখ রাখবো। সীমান্ত নির্ধারিত প্রক্রিয়া দ্রুত করতে একমত অসম ও মেঘালয়। এই খবর যথারীতি আমরা যুগসংখ্য পেপারেও পড়লাম। এই একই ছবি সাময়িক প্রসঙ্গতেও আছে যে হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার যে বৈঠক হয়েছে, কালকে টানা 1 ঘন্টার এক বৈঠক হয়েছে। সেখানে দীর্ঘ সময় অসম মেঘালয় সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সীমান্ত নির্ধারণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কনরাড সাংমা। শুক্রবার গুয়াহাটির লোকসেবা ভবনে আনুষ্ঠানিক বৈঠকে সীমান্ত সংক্রান্ত অমীমাংসিত বিষয়, সাম্প্রতিক উত্তেজনা এবং দুই রাজ্যের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাহলে দেখা যাচ্ছে ভবিষ্যতে অসম এবং মেঘালয় যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে, তার জন্য বহু ট্যুরিস্ট তাদেরও মানে ভালো হবে। মাঝে মাঝে আমরা যে দেখতাম মেঘালয়ের অশান্ত পরিবেশ, পথ অবরোধ, তো সেইগুলো এখন আর হবে না বলেই আশা করা যাচ্ছে এই বৈঠকের পর। এরপর আমরা চলে যাব সাময়িক প্রসঙ্গে যে তৃতীয় হেডলাইন রয়েছে। অসমে 1.7 লক্ষেরও বেশি বাড়িতে সোলার রুফটপ। মুখ্যমন্ত্রী, এটি একটি সাধারণ মানুষের জন্য খুবই সুখবর যে সোলার রুফটপ চালু হবে অসমের বাড়িতে। এর আগে আমরা ত্রিপুরাতেও দেখেছি, ত্রিপুরাতেও এই প্রকল্পের আওতায় এসেছে বহু মানুষ। এরপর অসমেও 1.7 লক্ষের বেশি বাড়িতে সোলার রুফটপ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী সূর্য কর প্রকল্পের অধীনে বিনামূল্যে বিদ্যুৎ সংযোজনের আওতায় অসমে 1.7 লক্ষেরও বেশি বাড়িতে সোলার রুফটপ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি জানিয়েছেন, শুধু মে মাসেই রাজ্যের 8,000-এর বেশি নতুন সোলার রুফটপ সংযুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্প দেশের জ্বালানি ব্যবস্থাকে পরিবেশ বান্ধব ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি জানান, দেশজুড়ে ইতিমধ্যে 24 লক্ষেরও বেশি সোলার রুফটপ স্থাপন করা হয়েছে এবং এই কার্যসূচির মাধ্যমে সাধারণ পরিবারকে বিদ্যুৎ উৎপাদনের অংশগ্রহণ উল্লেখ্যভাবে বেড়েছে। একটি সবুজ ভবিষ্যতের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শী উদ্যোগের ফলে এই সাফল্য সম্ভব হয়েছে। জনপ্রিয় অসমীয়া পত্রিকা নিয়মিয়া বার্তা ইতিমধ্যেই নিয়ে নিয়েছে এবং নিয়মিয়া বার্তাতে আমরা কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ শিরোনাম ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। তার মধ্যে রয়েছে বিনোদনের খবর, রয়েছে রাজনীতির খবর, রয়েছে আরো অন্যান্য খবর, এবং জনগণের জন্য ঠিক কি কি আজ তুলে ধরা হয়েছে এই পত্রিকায় আমি তুলে ধরবো আপনাদের। এবং সবার প্রথমে আমাদের কিন্তু যে প্রথম শিরোনাম সেদিকে যদি নজর রাখি, যেখানে লেখা রয়েছে যে অ্যাকশন মুডে অধ্যক্ষ রঞ্জিত দাস, অসম বিধানসভা সচিবালয়ে 12 বিষয়ে কর্মচারীর অব্যাহতি, এমনটাই কিন্তু এখানে লেখা রয়েছে। যেখানে সচিব দুলাল পেগুর অপসারণের জন্য কঠোর পদক্ষেপ কার্যত নেওয়া হয়েছে। একাধিক অনিয়ম, একাধিক অভিযোগ কার্যত তার বিরুদ্ধে উঠেছিল বিধানসভায়। আমরা জানি যে ষষ্ঠদশ বিধানসভা ইতিমধ্যেই কিন্তু সেখানে কিন্তু নানা রকম বিল পাস হয়েছে, নানা রকম কিন্তু আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সচিব দুলাল পেগুকে অব্যাহতি
দিয়ে তারপর কার্যত 12টি বিষয়ে কর্মচারীর চাকরির বিষয়ে কার্যত অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস বিভিন্ন মন্তব্য করেছেন। বিগত সময়ে ঠিক এই যে একেবারে দুর্নীতি হয়েছে বা নানান রকম যে কাজ হয়েছে সেই সমস্ত বিষয়েও কিন্তু তিনি সরব হয়েছেন, অর্থাৎ একেবারে অ্যাকশন মোডে কিন্তু দেখা যাচ্ছে রঞ্জিত দাসকে। একেবারে দায়িত্ব তার কাছে যেতেই তিনি কিন্তু দায়িত্ব পালনে একেবারে মরিয়া। ঠিক এই প্রথম শিরোনাম আমরা দেখে নিলাম এবং দ্বিতীয় শিরোনামের দিকে যদি আমরা নজর রাখি, প্রথমেই ছবি দেখাবো যেখানে কিন্তু একেবারে জমজমাট ছবি এবং এটি স্টুডিওর ছবি দেখানো হচ্ছে, যেখানে কিন্তু এভাবেই নাচ অর্থাৎ যা আপনারা দেখতে পারবেন আর কিছুদিনের মধ্যে অর্থাৎ 3 তারিখে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি প্রেক্ষাগৃহে। এবং সেই নিয়ে এখানে কিন্তু বিস্তারিত লেখা রয়েছে, যেখানে জোরহাটে বর্ণিল অর্থাৎ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু দুই যে গান তা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আমরা যেমনটা বরাবর আপনাদের সামনে তুলে ধরছি যে কোকা দেউতা নাতি আরো হাতি 2-এর যেই একেবারে যে প্রেক্ষাগৃহে তা আসতে চলেছে 3 জুলাই, এবং সেই ছবির জন্য বা সেই সিনেমার জন্য অগ্রিম যে প্রস্তুতি তা কিন্তু ইতিমধ্যেই একেবারে জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় চলছে এইভাবে একেবারে প্রেস মিট, প্রেস কনফারেন্স বিভিন্ন জায়গায় কিন্তু প্রেক্ষাগৃহে আসার আগে জানানো হচ্ছে। এবং যেহেতু প্রাইডলিস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে কার্যত এই সিনেমাটি প্রোডাকশন করা হচ্ছে, বা আমাদের সিএমডি রিনিকি ভুইয়া শর্মা তিনি কিন্তু একেবারে কিন্তু এর দায়িত্বভারে রয়েছেন। তাই সুতরাং এই সিনেমা কিন্তু প্রেক্ষাগৃহে আসার পরে যথেষ্ট পরিমাণে কিন্তু তাৎপর্য হতে চলেছে। এই সিনেমায় ঠিক কি কি উঠে আসে, ঠিক কি কি সামাজিক বার্তা দেওয়া হয়, অবশ্যই কিন্তু আমাদের সেদিকে নজর থাকবে। তার জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই 3 তারিখের জন্য। এবং আরও একটি খবর লেখা রয়েছে, যেখানে 31শে মার্চ 85,000 কর্মচারীর বদলিতে বাধা, অর্থাৎ 31 মার্চের জন্য 31 মার্চের জন্য যে 85,000 কর্মচারীর যে বদলি তা কিন্তু ইতিমধ্যে বাধা দেওয়া হয়েছে। এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রীর জরুরি পত্রের পরই কার্যত এই নির্দেশনা জারি করা হয়েছে। 17ই আগস্টে কার্যত ঘরে ঘরে এটি কিন্তু শুরু হবে, লোকপিয়ল শুরু হবে এবং তারপরেই কার্যত জানা যাবে যে অসমের ঠিক জনসংখ্যা কত রয়েছে। এবং সেই জনসংখ্যার কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে, এবং শুধুমাত্র অসমে নয়, এটি কিন্তু বাংলাতেও হবে, এমনটাই কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে। নিয়মিয়া বার্তা আমরা দেখে নিয়েছি। চলদিটা টাইমস অফ ইন্ডিয়ার দিকেও নজর রাখবো। টাইমস অফ ইন্ডিয়াতেও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ শিরোনাম, এবং সবার প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে যেখানে নিট পেপার ক্লোজ একেবারে কিন্তু লিক হয়ে যাওয়া নিয়ে চারিদিকে কিন্তু একেবারে যেই পরিস্থিতি আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন জায়গায়, রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একেবারে কিন্তু তোলপাড় শুরু হয়েছে যারা মূলত নিটের এক্সামিনেশনে বসেছিলেন। এবং সেই প্রেক্ষিতে এবার কার্যত জানা যাচ্ছে যে যারা এই বিষয়টি লিক করেছে, সুপ্রিম কোর্টের থেকে নির্দেশ এসেছে যে তাদের বিরুদ্ধে কিন্তু কুইক অ্যাকশন নেওয়া হবে। সংরক্ষণের 3 মাসের মধ্যে রায় ঘোষণার কার্যত সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সেই সংক্রান্তই কিন্তু বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হয়েছে। ঠিক জানা যাচ্ছে যে বিচারক PS নরসিম্হা এবং অলোক আরাধ্যে তারা কিন্তু বলেছেন যে এই ধরনের প্রবলেম যে একেবারে ফেস করতে হচ্ছে এখন জনগণকে, বা যারা এক্সামে বসেছিলেন তাদের জন্য কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং 3 মাসের মাথায় কার্যত রায় ঘোষণার কার্যত নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই লেখা রয়েছে। এবং দ্বিতীয় শিরোনামের দিকে যদি নজর রাখি, যেখানে লেখা রয়েছে যে HCS মাস্ট প্রোনাউন্স জাজমেন্ট উইদিন 3 মান্থস অফ রিজার্ভিং, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু এমনটাও রায় দিয়েছে যেখানে লেখা রয়েছে যে যেই ক্ষেত্রে একেবারে বিভিন্ন জায়গায় যে সংরক্ষণের যে বিষয়টি উঠে আসছে তার জন্য কিন্তু 3 মাসের সময় রয়েছে, এবং 3 মাসের মধ্যেই কিন্তু সমগ্র বিষয়টি তুলে ধরা হবে। তৃতীয় শিরোনামের দিকে যদি নজর রাখি, যে CBSE টু আপলোড এভালুয়েট অ্যান্সার শিট অন বেশ, তাহলে এই খবরের দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে, কেননা সিবিএসসির যেই আমরা জানি যে সিবিএসসি ইতিমধ্যে কিন্তু প্রকাশ্যে এনেছে তাদের যেই নতুন একেবারে যেই এডুকেশন সিস্টেম, সেই সিস্টেম কিন্তু 2027 থেকে চালু হতে চলেছে। যথেষ্ট পরিমাণে তাৎপর্যপূর্ণ খবর এটি, কেননা আমরা জানি যে 2027-এ জাতীয় শিক্ষার যে নীতি, সেই নীতি কার্যত অনেকটাই কিন্তু বদলে যেতে চলেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে কিন্তু তা চালু হয়ে গিয়েছে, এবং সিবিএসসির ক্ষেত্রেও কিন্তু তারা নতুন যেই শিক্ষার যে নীতি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি তারা কিন্তু সেই সিলেবাস তারা প্রকাশ্যে আনবে, এমনটাই জানানো হয়েছে, এবং 2027 থেকে তা কিন্তু কার্যকর হবে। ঠিক এই বিষয়টি দ্য টাইমস অফ ইন্ডিয়ায় তুলে ধরা হয়েছে।
আমরা চারটে পত্রিকার শিরোনাম দেখে নিয়েছি এবং বহু গুরুত্বপূর্ণ খবর রয়েছেই, তার মধ্যে রাজনীতির খবর তো আমরা দেখলামই পিয়ালি, এবং সেই সঙ্গে কিন্তু বিনোদনের খবর, পাশাপাশি ঠিক গুরুত্বপূর্ণ যে খবরগুলি যেমন নিট সংক্রান্ত ছিল বা জাতীয় শিক্ষানীতি ইত্যাদি বিষয় ছিল, আরও অন্যান্য এই ধরনের খবরের আপডেট কিন্তু আপনাদের দিতে অবশ্যই কিছুক্ষণ পর আমরা ফিরে আসব। তাই চোখ রাখুন সকালের ব্রেকিংয়ে।